আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুরতে বের হয়েছি, অফিস থেকে বের হয়ে ঘুরতে বের হলাম। আজকে মনটা অনেক খারাপ, অতটা ভালো নাই মন। আসলে বর্তমান অতীত সবগুলোই চিন্তা ঘিরে ধরেছে আমাকে। আসলে সত্যি কথাই, এটা সবাই জানেন। আমার এই ফ্রেন্ড লিস্টে, আমার এই প্রোফাইলে ফ্রেন্ড লিস্টে যা আছেন ৮০ ভাগ মানুষই আপনার আওয়ামী লীগের। সেই ক্ষেত্রে যারা অন্য দলের আছেন তারাও আমার পরিচিত সবাই। তো সেজন্যেই আমার সাংগঠনিক পরিচয় দিতে কোনো আপত্তি নাই, সমস্যা মনে করছি না। আমি কারো অন্যায় করিও নি, কাউকে দুর্নীতির মধ্যে জড়িতও থাকিনি, অত্যাচারও করিনি। তো এই সমস্ত বিষয়গুলো পলিটিক্যাল। আসলে এই আওয়ামী লীগ সরকারের পতন না হলে রাজনৈতিক জীবনে হোক আর ব্যক্তিগত জীবনে হোক অনেক কিছুই শেখা হতো না। অনেক কিছু শিখেছি, অনেক কিছু অর্জন করেছি। এই বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান থেকে শুরু করে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, যত রকমের ভাই আছে, বন্ধু বান্ধব, আমার সমর্থক, আমার কর্মী, সকলকেই দেখেছি। সকলের চেহারায় বাদ গেল আমার যে সকল নেতাদের, যে সকল না, তো আমি একটা নেতার অনুসারী হয়েছিলাম, সেই নেতাদের আচরণ সব কিছুই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, দেখেছি। বাস্তব বড়ই নির্মম। আসলে একটা সময় বংশের লোক বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, অনেকেই গর্ব করেছে, অনেকেই হিংসা করেছে। তো এটা থাকবেই, পৃথিবীর শুরু থেকে আছে, এগুলো থাকবেই। এগুলো মনে করি না। তো মানুষ যে পৃথিবীতে একদম একা, মানুষের যে আপন বলতে কেউ নাই। আপনি জাগতিক যা কিছু করছেন, মায়া, মহব্বত, স্নেহ, ভালোবাসা, একদম টোটালটাই মানে মিথ্যা, আর কিচ্ছু না। তো আমরা মানুষ মিথ্যার উপরে দাঁড়িয়ে আছি। এই মিথ্যাটা মানে কেন মিথ্যার উপরে দাঁড়িয়ে আছি সেটা বলতে পারবো না। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, আমার কষ্টে আমার স্ত্রী, সন্তান বা যেই হোক, আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারাই হোক, আমার কষ্টে যাদের চোখে পানি আসতো তাদের চেহারাও দেখেছি। তো বয়স 41-এ পা দিল। গত 27শে ডিসেম্বর 40 বছর পূর্ণ হয়েছিল। 41-এ পা দিল। তো এগুলো চিন্তা করতে করতে মানে আজকে মনটা অনেক বিমর্ষ হয়ে গেছে। আমরা এমন একটা জাতি, আমাদের এমন একটা স্বভাব, যে স্বভাবে আমরা নিজেরা
নিজেদের দুর্বলতা কাউকে প্রকাশ করি না। আমরা নিজেরা নিজেদের ভুলগুলো স্বীকার করি না, ধরি না। আমি একটা উদাহরণ দেব, বর্তমানে যেটা সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধিটা ভয়ঙ্কর রকম ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে পরকীয়া। তো উদাহরণটা মানে কোনো কিছু ঘটেছে এজন্য দিচ্ছি না, আমি উদাহরণ হিসাবে দিচ্ছি সবাইকে বোঝার জন্য আর কি। আমি আমাকে দিয়েই বোঝাই। যেমন আমি বুঝতে পারছি আমার স্ত্রী আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি আমার স্ত্রী ভালোবাসছে না, পরকীয়া করছে। তো এই পরকীয়া করার কারণ কি, এইটা আমরা কেউ খুঁজি না। না খুঁজে আমরা যার সাথে পরকীয়া করছে আমার স্ত্রী, তার উপরে আমরা হামলা করি, তার উপরে ন্যাক্কারজনক ভাষায় কথাবার্তা বলি, তাকে দোষারোপ করি। তো আসলে মনের ভিতর এইটা নেওয়া উচিত যে কেন আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, কেন হঠাৎ সেই দিকে মন চলে গেল, মানে অর্থাৎ পরকীয়া করল। তো আবার এটাও ভেবে নেওয়া উচিত, তাহলে আমার নিশ্চয় দুর্বলতা আছে, অথবা আমার স্ত্রী আমাকে ভালোবাসছে না, তার মন চাচ্ছে না। আসলে আমি জোর করে তো কারোর সাথে জীবন কাটাতে পারবো না, সংসার করতে পারবো না। ভালোবাসাটা জোর করে হয়ও না। তো আমরা সেটা করছি না, না করে আমার স্ত্রী যার সাথে পরকীয়া করছে তাকে হামলা করছি, তাকে দোষারোপ করছি, তার সম্মান নিয়ে টানাটানি করছি। কেন ভাই এটা করতে হবে কেন? আমার স্ত্রী আমাকে ভালো লাগছে না জন্য তার কাছে গেছে, তার নামে তো আমার স্ত্রী আমার কাছে কমপ্লেন দেয়নি, তাহলে তার দোষ আমি কেন দিব? তালি তো এক হাতে বাজে না, তালি বাজে দুই হাতে। তো তাকে দোষ দিচ্ছি, তার সাথে তার সম্পর্কে অনেক কথাবার্তা বলছি। আমি আমার দোষটা ধরছি না, আমার দুর্বলতাটা কী আমি আমার দোষটা ধরছি না, আমার স্ত্রী কেন পরকীয়া করতেছে আমি আমার স্ত্রীর দোষটা ধরছি না, কেন আমার স্ত্রী পরকীয়া করতেছে এগুলো না ধরে আমি অন্যজনকে দোষারোপ করছি, অন্যজনের উপর আক্রমণ করছি। তাতে হচ্ছে কি, ভালোবাসা এমন একটা বিষয়, যত পরিমাণে আঘাত আসবে, বাধা আসবে, ভালোবাসাটা তত গভীর হবে। তো আপনি যখন বা আমি যখন সেই প্রেমিককে আঘাত করতেছি, সেই প্রেমিক মনের মধ্যে একটা জিদ চলে আসতেছে সেই প্রেমিকটার, যে শালা তোর জন্যে মার খেলাম, আমি তোকে শিক্ষা দেব। তো যথারীতি আমার স্ত্রীর কাছে সেই প্রেমিক কান্নাকাটি করে বলতেছে, হ্যাঁ তোমার জন্য আমি মার খেলাম, এত অপমান সহ্য করলাম, এই করলাম সেই করলাম, কত কি। তো আমার স্ত্রী যখন দেখতেছে যে তাই তো, ঘটনা তো সত্যি, তখন ভালোবাসার গতিটা আরও বাড়িয়ে দিচ্ছে। তাতে হচ্ছে কি, এক সময় আমার স্ত্রী সেই প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছে, মাঝখান থেকে আমার সন্তান যা আছে তাদের জীবনগুলো নষ্ট হচ্ছে। তো এখানে দুইটা উপায় মানুষের থাকে, যে দুইটা উপায় হচ্ছে, আমি হয় আমার স্ত্রীকে ত্যাগ করে দিতে হবে, আর না হলে আমার স্ত্রীকে অতিরিক্ত ভালোবেসে, যেটা হারিয়েছে, যেটা যাওয়ার গেছে, তো আমার স্ত্রীকে অতিরিক্ত ভালোবেসে সেই প্রেমিককে ভুলিয়ে দিতে হবে। তো এইটা হলো স্যাক্রিফাইস।
একটা স্যাক্রিফাইস জীবন থেকে তাড়িয়ে দেওয়া, যে জীবনে থাকলে সারা জীবন শুধু মনেই পড়বে যে ওই অমুকের সাথে শুয়েছে, অমুকের বিছানায় এগুলো করেছে। এইটা একটা বিষয় যেটা আপনাকে কুরে কুরে খাবে। আর একটা বিষয় হচ্ছে একবারে ত্যাগ করে দেওয়া। তো কথাটা বললাম এই জন্যে, আমরা মানুষকে দোষ দিতে জানি, এক পক্ষে কথা শুনে দোষ দিতে জানি। আমার ক্ষেত্রে ম্যাক্সিমামই ভুলই এভাবে হয়েছে। যেমন আমি যে নেতার সংস্পর্শে থাকতাম, সে নেতা মোটামুটি বিশ্বস্ত ছিলাম। ওনার আচরণ থেকে সেটাই মনে হতো, যদিও নেতাদের কোনো বিশ্বস্ত মানুষ থাকে না। তো উনি বিএনপির এক নেতার মুখ থেকে একটা কথা শুনেছে, যে কথাটা নিয়ে উনি চতুর্দিকে কথাটা যেই ফোন করেছে, আমার প্রসঙ্গ উঠছে, তখনই সে এই কথাগুলো তাকে বলছে, ওই ব্যক্তিগুলোকে বলছে। তার মানে হচ্ছে আমার সে নেতা এক পক্ষে কথা শুনে মানুষের কাছে ছড়িয়েছে, একবার আমার কাছে জানারও প্রয়োজন মনে করেনি, বাছবিচার করেনি। তো সেটা ওনার যেটা ভালো লাগছে সেটা উনি করছেন। আমার কথা হচ্ছে, একটা নেতা একজন বিচারকও বটে। তো বিচারকের মুখ দিয়ে এক পক্ষে কথা শুনে কোনো মন্তব্য করাটা আসলে ঠিক না। একটা ভিক্ষুকেরও, আমি গরিব মানুষ, সেটা ঠিক আছে, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, তো মানে বোঝা উচিত একটা ভিক্ষুকেরও আত্মসম্মান বোধ আছে। কথা অনেকগুলো বলে ফেললাম। প্রথমে আমি ঢাকায় যখন আসি অনেক দুর্বল ছিলাম, মনের দিক থেকে দুর্বল। মোটামুটি 6 মাস আমি অসুস্থ অবস্থায় ছিলাম। আমি যেটা আয় করেছি সেটা চিকিৎসার পিছনেই ব্যয় করেছি। তো অনেক দুর্বিষহ জীবনযাপন করেছি। এই দুর্বিষহ জীবনযাপনের মধ্যে দিয়ে আমি আমার ওই যে বললাম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবারই দ্বারস্থ হয়েছি। এই জন্য বললাম যে কেউ কারো না দুনিয়াতে। আপনার স্ত্রী আপনার জন্য কান্নাকাটি করছে, সেটা অভিনয়। আপনার সন্তান আপনার জন্যে মন খারাপ করছে, সেটা অভিনয়। একমাত্র অভিনয় করে না পিতার মাতা, বাপ মা ব্যতীত দুনিয়াতে যার সাথেই আপনি ওঠা বসা, চা খাওয়া, গল্প আড্ডা আপন মনে করেন না কেন, কেউ আপনার আপন না, সবাই অভিনয় করে। আপনিও কারো না কারোর সাথে অভিনয় করছেন। তো কথাগুলো বলিনি কোনো দিন কারো কাছে। আমি প্রথমে মগবাজার ছিলাম, এটা সবাই জানে। সেখানেই একটা চুরি তো করিনি, চুরি করে খাইনি, কর্ম করেছি। সেখানেই কর্মরত ছিলাম একটা কোম্পানির সিকিউরিটি গার্ড হিসাবে। তারপরে ওইখানে অসুস্থ অবস্থায়, বেতনও অনেক কম, অসুস্থ অবস্থায় টিকতে পারিনি, অনেক অসুস্থ ছিলাম। একটা সময় আমার মানে ডান পাশ অবশ হয়ে গেছিল প্রায়, মানে চিমটি দিলেও আমি পেতাম না, মানে কোনো অনুভূতি আসতো না। তো ডাক্তারের সাথে পরামর্শ করে রাত জাগা বাদ দিয়ে 2014 সালে যখন ঢাকায় ছিলাম, ওই সময় আমাদের এমপি সাহেবের কিছু ইয়ের জন্যে, ওটা অতীতের কথা, ওটা না বলি। অতীতে 14 সালে যখন ঢাকায় ছিলাম, কিছু মানুষ পরিচিত হয়েছিল, তার বদৌলতে
ধামরা একটা গার্মেন্টসের চাকরি নিয়েছিলাম। এখনও চাকরি করছি সেখানে, রিজাইন দিয়েছি। কারণ ওই চাকরি সবার জন্য না, সবাই করতে পারবে না। আমার বয়স 40 হয়ে গেছে, এটা অনেক ইয়ের ব্যাপার। তো শিফট হলাম গত শুক্রবারে রপ্তানি এলাকা বলিভদ্র গিয়েছিলাম, সেখানে বাসা ঠিক করলাম। আর সামনে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সেই বাসাতে উঠব। মনে করছি টুকটুক করে রাস্তায় বসে কোনো ব্যবসা বাণিজ্য করব, যেখানে ক্যাশ কম লাগে, হয়তো 5-10 হাজারের মধ্যে। আমার ওই টাকাটাও নাই যে 10,000 বা 5,000-এর অধিক হলে আমি একটা ব্যবস্থা করতে পারবো বা ব্যবসা বাণিজ্য করতে পারবো। এরকমই 5-10 হাজারের মধ্যে হলে একটা ব্যবসা খুঁজে নেব। তবে বাড়িতে আর কখনো ফিরছি না বলতে চিন্তাভাবনা আছে, যদি মৃত্যু হয় এখানেই হবে, ঢাকাতেই হবে। তো হয়তো মাঝে মাঝে যেতে হবে, যেহেতু স্ত্রী আছে, সন্তান আছে, না গিয়ে কোনো উপায় নাই। মায়াটা, ওই যে সন্তানের কথা বললাম, আমি বাপ মা ছাড়া কেউ আপন না। তো আমিও আমার সন্তানের কাছে তো পিতাই, তাই না? তার তো আপন, তার কাছে তো যেতে হবেই, তাদের তো দেখতে হবেই। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। আমি অত ভালো বক্তা না, সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না। তবে যেটুকু বলি সরাসরি বলি। আমার দ্বারা কারো ক্ষতি হোক আমি সেটা কখনো চাই না। কেউ যদি ভুল বুঝে নিজের ক্ষতি করে, তাহলে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।